ইলেকট্রিক্সের দৈহিক গঠন নিয়ে, ইলেকট্রিক্সের দৈহিক গঠন নিয়ে কথা বলবো। ঠিক আছে, এখন আমরা কথা বলবো ইলেকট্রিক্স এর দৈহিক গঠন নিয়ে, দৈহিক গঠন নিয়ে। ঠিক আছে, ইলেকট্রিক্স আসলে তার দৈহিক গঠনটা কীরকম, তার গঠনটা কীরকম, এ ব্যাপারে আমরা বিস্তারিত কথা বলবো এখন। ওকে, আচ্ছা দেখো, ইলেকট্রিক শৈবালটা হচ্ছে প্রথমত এটা একটা তল বা বৃত্তির সাথে যুক্ত থাকে। ধরো এটা হচ্ছে কোনো একটা তল বা বৃত্তি, তো এই বৃত্তির সাথে, এই তল বা বৃত্তির সাথে ইলেকট্রিক শৈবালটা কি থাকবে, যুক্ত থাকবে। ঠিক আছে, ধরো এটা হচ্ছে ইলেকট্রিক শৈবালটার স্ট্রাকচারটা যদি আমরা আঁকি, প্রথমে এইভাবে শেপ দিয়ে নেব, এভাবে একটা শেপ দিয়ে নেব। এটা হচ্ছে ধরো বাইরের কোষ প্রাচীরটা আমরা এঁকে ফেললাম। এরপর হচ্ছে প্রতিটা সেল আমরা আঁকবো। নিচের দিকের যে সেলটা, এই সেলটা হচ্ছে একটু লম্বা প্রকৃতির, এই সেলটা একটা কি প্রকৃতির, লম্বা প্রকৃতির। যে সেলটা মূলত হচ্ছে এই শৈবালটাকে বৃত্তির সাথে আটকে রাখবে, এই সেলটাকে আমরা বলবো হোল্ড ফাস্ট। হোল্ড শব্দের অর্থ হচ্ছে ধরে রাখা। ঠিক আছে, হোল্ড ফাস্ট বলা হয় এই তোমার সেলটাকে। ঠিক আছে, তাহলে দেখো এর পরবর্তীতে আমরা এই সেলের উপরে পরপর, যেহেতু এটা একটা সূত্রাকার শৈবাল, এর পরবর্তীতে কোষগুলা পরপর এভাবে অ্যারেঞ্জমেন্টে থাকবে। তাহলে এটা একটা কোষ, কোষের প্লাজমা মেমব্রেন, বাইরেরটা হচ্ছে কোষ প্রাচীর, তাহলে এটা একটা কোষ, এভাবে এটার একটা কোষ, এটা একটা কোষ, এবং এই কোষটা হচ্ছে ধরো সর্বশেষ কোষ। ঠিক আছে, এখন এরপর দেখো এটা হচ্ছে কোষের প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেনের ভিতরে, সাইটোপ্লাজমের ভিতরে এর যে ক্লোরোপ্লাস্ট আছে, ক্লোরোপ্লাস্টটার আকৃতি কিন্তু অনেক বড় হয়। তো ক্লোরোপ্লাস্টটা আমরা কিভাবে দেখাবো, এটা একদম অনেক বড় করে দেখাবো, এবং এটা হচ্ছে শেপটা হচ্ছে একটু রিং বা তোমার ব্যান্ড হওয়া, মানে এই যে তোমার ক্লোরোপ্লাস্ট আছে এটা একটু ব্যান্ড হওয়া। কীরকম ব্যাপারটা যদি আমরা একটু দেখাই, ধরো এটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে এটা দেখতে অনেকটা এরকম ব্যান্ড হয়ে থাকবে যে তোমার ক্লোরোপ্লাস্টটা। ঠিক আছে, এভাবে দেখতে লাগবে, অনেকটা মনে হবে আংটির মতো, অর্থাৎ রিংয়ের মতো। ঠিক আছে, এরকম দেখতে রিংয়ের মতো মনে হবে। ঠিক আছে, এবং অথবা ফিতার মতো, অর্থাৎ কুমোর বন্ধনী, কুমোরে ফিতা বাঁধে ওইরকম কিছু ফিতা মতো, যেগুলোকে গার্ডল বা বেল্ট বলে, এগুলার মতো হবে। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে আমরা প্রথমে হচ্ছে ক্লোরোপ্লাস্টগুলো একটু এঁকে ফেলবো। এখানে যে ক্লোরোপ্লাস্ট আছে, ক্লোরোপ্লাস্টটা এভাবে দিয়ে দেব, বড় একটা ক্লোরোপ্লাস্ট থাকবে, এগুলো হচ্ছে ক্লোরোপ্লাস্ট দিয়ে দেওয়ার পর আমরা এখানে যে বিষয়টা আঁকবো সেটা হচ্ছে নিউক্লিয়াসটা থাকে হচ্ছে এরকম, এটা তো ক্লোরোপ্লাস্টের এরকম মাঝখানে নিউক্লিয়াসটা অবস্থান করে। তাহলে এটা হচ্ছে ধরো হচ্ছে নিউক্লিয়াস, ক্লোরোপ্লাস্টের মাঝখানে এটা অবস্থান করবে নিউক্লিয়াসটা। এরপর এই যে ক্লোরোপ্লাস্টের ভিতরে তোমরা যেন পাইরিনয়েড থাকে। ঠিক আছে, এখানে পাইরিনয়েড দেখা যাবে। আচ্ছা, আমরা আগে প্রথমে একটু লেবেলিং করে ফেলে কোনটা কি। ধরো এটা হচ্ছে তোমার বাইরে, এটা হচ্ছে কোষ প্রাচীর। এরপর আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে সবচেয়ে বড়, আমি এটা সবুজ বর্ণে রাখলাম, সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এবং আমাদের এই ক্লোরোপ্লাস্টটার আকৃতি কীরকম হবে আমরা এটা একটু মনে রাখবো। ক্লোরোপ্লাস্ট হচ্ছে কিসের মতো, অনেকটা রিংয়ের মতো, তাই না? এটা হচ্ছে আংটি বা রিং, অথবা এটা অনেকটা বেল্টের মতো, কুমুরে বাঁধে এরকম বেল্ট, বা যেগুলোকে বলা হয় বেল্ট বা ফিতা, অথবা ইংরেজিতে বলা হয় এগুলোকে গার্ডল বা কোমর বন্ধনী, গার্ডল আকৃতির। ঠিক আছে, তাহলে যদি বলা হয় ইলেকট্রিক্সের যে ক্লোরোপ্লাস্ট, এটা হচ্ছে একটু ব্যান্ড হওয়া, এটা হচ্ছে অনেকটা রিং বা আংটির মতো বেল্ট, ফিতা বা গার্ডল আকৃতির বলতে পারি। তারপর এই যে এটা হচ্ছে তার নিউক্লিয়াস, এটা হচ্ছে তার কি নিউক্লিয়াস। ঠিক আছে, এখন এই ক্লোরোপ্লাস্টের ভিতরে ধরো এটা আমি যদি আবার একটু আঁকি, ধরো এটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের ভিতরে কিন্তু প্রোটিন জাতীয় পদার্থের একটা দানা থাকে, চকচকে দানা থাকে, যেটা আবার স্টার্চ আবরণ দ্বারা আবৃত থাকে এইভাবে। তো এটাকে তোমরা বলো হচ্ছে পাইরিনয়েড। ঠিক আছে, তাহলে ক্লোরোপ্লাস্টের ভিতরে যে পাইরিনয়েডটা থাকে সেটা আমরা একটু দিয়ে দিই। এটা হচ্ছে ধরো তোমার প্রোটিন জাতীয় পদার্থের কণা, এটা আবৃত থাকবে হচ্ছে স্টার্চ বা শ্বেতসার দিয়ে। প্রোটিন যে পদার্থের কণাটা আবৃত থাকবে স্টার্চ বা শ্বেতসার দিয়ে। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে কি পাইরিনয়েড। এটাকে আমরা কি বলবো পাইরিনয়েড। এভাবে আমরা
প্রতিটা ক্লোরোপ্লাস্টের মধ্যে এরকম পাইরিনয়েড দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের পাইরিনয়েড। এখন পাইরিনয়েড তো কি আমরা জানি, পাইরিনয়েড হচ্ছে প্রোটিন জাতীয় পদার্থের চকচকে দানা, যেটা ক্লোরোপ্লাস্টের অভ্যন্তরে থাকে, মানে ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকে, এবং যেটার চারপাশে স্টার্চের আবরণ দ্বারা আবৃত থাকে। তাহলে এটা হচ্ছে প্রোটিন জাতীয় পদার্থের চকচকে দানা, যা তোমার কি দ্বারা আবৃত থাকে, স্টার্চ বা শ্বেতসার দ্বারা আবৃত থাকে। এটা আমরা মনে রাখবো, এটা ক্লোরোপ্লাস্টের অভ্যন্তরে থাকে, ঠিক আছে। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি হোল্ড ফাস্ট যে সেলটা, এই হোল্ড ফাস্ট সেলটার ব্যাপারে যদি কয়েকটা কথা বলি, এই সেলটা হচ্ছে একদম গোড়ার দিকে সেল, এটা হচ্ছে একটু লম্বা প্রকৃতির, ঠিক আছে। হোল্ড ফাস্ট যে সেলটা এটা হচ্ছে লম্বা আকৃতি, এবং এই লম্বাকৃতির সেলটা হচ্ছে তোমার বর্ণহীন, ঠিক আছে। বাকি কোষগুলার বর্ণ হচ্ছে সবুজ, যেহেতু এখানে বৃহৎ একটা ক্লোরোপ্লাস্ট আছে। এটা বর্ণহীন হওয়ার পিছনে কারণ হচ্ছে এটা ক্লোরোপ্লাস্ট বিহীন, ক্লোরোপ্লাস্ট থাকে না এর মধ্যে, ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট থাকে না, সাথে নিউক্লিয়াসও থাকে না। তাহলে ক্লোরোপ্লাস্টও নিউক্লিয়াস বিহীন, এটা মনে রাখবো, ঠিক আছে। এরপর হচ্ছে আরেকটা বিষয় মনে রাখবো, এটার কাজ হচ্ছে শৈবালকে আবদ্ধ করা। শৈবালকে আবদ্ধ করা কোনো একটা তল বা বৃত্তির সাথে, এটা আমরা মনে রাখবো। তাহলে এটাই হচ্ছে আমাদের ইলেকট্রিক্সের তোমার দৈহিক গঠন। যে ইলেকট্রিক্সের বাইরে দেখবো আমরা কোষ প্রাচীর, তারপর যে কোষটা ভিতরে আছে এই কোষটার মধ্যে বৃহৎ একটা ক্লোরোপ্লাস্ট দেখবো, যেটা হচ্ছে আংটি, বেল্ট, ফিতা বা গাডল আকৃতির, যেটা একটা নিউক্লিয়াস থাকবে মাঝে। তো এর মধ্যে পাইরিনয়েড, ক্লোরোপ্লাস্টের ভিতরে একটা প্রোটিন জাতীয় পদার্থের কণা থাকবে, যেটা স্টার্চ আবরণ দ্বারা আবৃত থাকবে, এটাকে বলবো পাইরিনয়েড। নিচের দিকে যে সেল, এটা মূলত হচ্ছে বৃত্তির সাথে এই শৈবালকে আটকে রাখে, যেটাকে আমরা হোল্ড ফাস্ট বলবো, ঠিক আছে। এখন এই যে কোষগুলা দেখতেছো তোমার, এই যে তোমার ইলেকট্রিক্সের মধ্যে যে কোষগুলো আছে, এই কোষগুলা হচ্ছে তোমার অনেকটা বলছে হচ্ছে তোমার ভেলানাকার শেপের, ঠিক আছে। এই কোষগুলার শেপ হচ্ছে তোমার বলছে বইয়ে কি, এগুলো হচ্ছে খর্বাকার, অর্থাৎ একটু খাটু ও বেলনাকার, অর্থাৎ তোমার অনেকটা নলের মতো আর কি, ঠিক আছে। সিলিন্ড্রিক্যাল শেপ বা বেলনাকার বলা হয়। আর কোষগুলো হচ্ছে একটু খাটো প্রকৃতির, সেজন্য বলছে কর্বকার। তো এটাই হচ্ছে আমাদের ইলেকট্রিক্সের কি দৈহিক গঠন, ঠিক আছে। এটা আমাদের পরীক্ষার আসার মতো একটা বিষয়, যেটা আমরা আসলে আশা করি চিত্রসহ আঁকতে পারবো, এবং এই ইনফরমেশনগুলো লিখে দিলে আমাদের ইলেকট্রিক্সের গঠনটা আঁকা হয়ে যাবে। এবং ইলেকট্রিক্সের আমরা একটা বিষয়, যদি আমরা এখানে আরেকটা বিষয় তোমাদের এখানে বলি, ইলেকট্রিক্সের হচ্ছে তোমার শ্রেণীবিন্যাস, ঠিক আছে। ইলেকট্রিক্সের শ্রেণীবিন্যাসটা তোমাদের এমসিকিউতে তোমার প্রয়োজন হতে পারে, বা বিভিন্ন এটা রিটেনও আসতে পারে শ্রেণীবিন্যাস। এটা যদি আমরা একটু দেখি, তো আমরা জানি শ্রেণীবিন্যাসের ধাপগুলোর মধ্যে কি কি আছে। শ্রেণীবিন্যাসের ধাপগুলোর মধ্যে থাকে তোমার, এটা এভাবে মনে রাখতে পারো, ক্যাফি, কফ, জিএস, অর্থাৎ কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। তাহলে আমার কিংডম হচ্ছে এটা প্ল্যান্টি বা উদ্ভিদ জগৎ। তো ফাইলাম বা ডিভিশন থেকে আমরা শুরু করতে পারি, বিভাগ থেকে। তো এখানে ডিভিশন থেকে যদি শ্রেণীবিন্যাসটা দেখাই, ঠিক আছে। ডিভিশন হচ্ছে তোমার ক্লোরোফাইটা, অর্থাৎ এটা একটা সবুজ শৈবাল। বিভাগ হচ্ছে ক্লোরোফাইটা। তারপর হচ্ছে ডিভিশনের পর হচ্ছে ক্লাস। এটার ক্লাস কি, ইলেকট্রিক্সের ক্লাস হচ্ছে ক্লোরোফাইসি, এই ক্লাসের সদস্য। তারপর হচ্ছে অর্ডার, এটার অর্ডার হচ্ছে ইলেকট্রিক্যালিস। তারপর হচ্ছে তোমার ফ্যামিলি হচ্ছে ইলেকট্রিক্যাসি। ফ্যামিলির নামে শেষে এমনি CEAE এই কথাটা যুক্ত থাকে, যেমন ধরো ইলেকট্রিক্যাসি, এখানে আমরা বুঝতে পারতেছি এটা একটা ফ্যামিলি, এটা মনে রাখিও। ফ্যামিলির নামে শেষে সাধারণত
এই সিই এ ই এই অংশটা যুক্ত থাকে। আর অর্ডারের নামের শেষে কি যুক্ত থাকে? এ এল ই এস এটা যুক্ত থাকে, ইলেকট্রিক্যালিস, আর এটা হচ্ছে ইলেকট্রিকেসি। আর এটার জেনাস কি? আমরা জেনাস হচ্ছে ইলেকট্রিক্স, জেনাস হচ্ছে কি? ইলেকট্রিক্স। তো তোমরা চাইলে এই শ্রেণীবিন্যাসটা তোমরা পড়ে রাখতে পারো, অথবা এমসিকিউতে আসতে পারে যে তোমার ইলেকট্রিক শৈবালের অর্ডার কোনটা অথবা তোমার ফ্যামিলি কোনটা, এগুলো জিজ্ঞেস করতে পারে। সো আশা করছি আমরা এতটুকু বুঝতে পারছি, ঠিক আছে। এর দেখব হচ্ছে বাংলাদেশে ইলেকট্রিক্সের কোন কোন প্রজাতিগুলো পাওয়া যায়। তাহলে ইলেকট্রিক্সের কোন কোন প্রজাতিগুলা, 3টা প্রজাতি পাওয়া যায় বাংলাদেশে, এটা একটু মনে রাখবো। তো এগুলোর মধ্যে কি কি আছে? এগুলোর মধ্যে হচ্ছে একটা হচ্ছে ইলেকট্রিক্স সিমপ্লেক্স, আরেকটা প্রজাতি হচ্ছে ইলেকট্রিক্স টেনারিমা, এটার কথা মনে রাখবা। আরেকটা প্রজাতি হচ্ছে ইলেকট্রিক্স ভেরিয়াবিলিস, ঠিক আছে। এই 3টা প্রজাতি বাংলাদেশে ইলেকট্রিক্সের 3টা প্রজাতি পাওয়া যায়। এর মধ্যে ইলেকট্রিক সিমপ্লেক্সকে মনে করা হয় বাংলাদেশের এন্ডেমিক, ঠিক আছে। এন্ডেমিক হচ্ছে এমন জীব বা প্রাণী যেটা হচ্ছে একটা নির্দিষ্ট ভূখণ্ডে পাওয়া যায়, ওই ভূখণ্ডে ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না। অর্থাৎ ইলেকট্রিক সিমপ্লেক্স শুধু বাংলাদেশের ভূখণ্ডে পাওয়া যায়, বাইরে পাওয়া যায় না। সেজন্য অনেকে মনে করে এটা হচ্ছে বাংলাদেশের কি? এন্ডেমিক। সো আশা করছি আমরা ইলেকট্রিক্সের যে তোমার দৈহিক গঠন এবং ইলেকট্রিক্সের বিষয়ে যে তথ্যগুলো পড়লাম, শ্রেণীবিন্যাস এবং ইলেকট্রিক্সের বাংলাদেশে কোন কোন প্রজাতিগুলো পাওয়া যায়, এগুলো আমরা বুঝতে পারছি। এরপর আমরা কথা বলবো হচ্ছে ইলেকট্রিক্সের জনন নিয়ে। সো ইলেকট্রিক্সের জনন হচ্ছে 3 ভাবে হয়ে থাকে। একটা হচ্ছে তোমার অঙ্গজ জনন, অঙ্গের মাধ্যমে হয় অঙ্গজ জনন। একটা হচ্ছে তোমার অযৌন জনন, যেটা হবে স্পোরের মাধ্যমে। একটা হচ্ছে ইলেকট্রিক্সের যৌন জনন, যৌন জনন হয় গ্যামেটের মাধ্যমে, অর্থাৎ পুন গ্যামেট, স্ত্রী গ্যামেট, অর্থাৎ শুক্রাণু ডিম্বাণুর মাধ্যমে। সো ইলেকট্রিক্সের আসলে অঙ্গজ জননটা খুবই সিম্পল। কোনো কারণে যদি ইলেকট্রিক্সের যে সূত্রকটা আছে এটা যদি তোমার ভেঙে যায়, খণ্ডিত হয়ে যায়, তাহলে 2টার যে খণ্ড তৈরি হবে, এই 2 খণ্ডটা আবার সেল ডিভিশনের মাধ্যমে 2টা নতুন ইলেকট্রিক্সের জন্ম দিবে। তাহলে এভাবে যদি কোনো কারণে ইলেকট্রিক্সের খণ্ড ভেঙে গিয়ে নতুন 2টা ইলেকট্রিক জন্ম দেয়, তখন তাকে আমরা বলবো হচ্ছে অঙ্গজ জনন। সো আমরা যে 2টা জিনিস আমাদের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অযৌন এবং যৌন জনন। সো চলো প্রথমে আমরা অযৌন জনন নিয়ে কথা বলবো। সো এখন ইলেকট্রিক্সের অযৌন জনন হবে কিন্তু স্পোরের মাধ্যমে। স্পোরের মাধ্যমে কি হবে? এই অযৌন জনন হয়। আমরা জানি অযৌন জননের একক হচ্ছে তোমার স্পোর, এটা আমরা জানি। এখন কিভাবে আসলে স্পোর সৃষ্টির মাধ্যমে অযৌন জনন হয় সেটা আমরা একটু দেখব। দেখো, ধরো এটা হচ্ছে আমার সামনে, এটা হচ্ছে একটা ইলেকট্রিক্স। তো ইলেকট্রিক্সের হোল ফার্স্ট এই কোষটা ছাড়া যে কোনো একটা কোষ কি হয়? যে কোনো একটা কোষ তোমার ভিতরের যে প্রোটোপ্লাস্ট আছে, অর্থাৎ কোষপ্রাচীর ছাড়া ভিতরের যে অংশটা আছে প্রোটোপ্লাস্ট, বারবার বিভাজিত হয়ে অনেকগুলা কোষ তৈরি করে, ঠিক আছে। অনেকগুলা মাইটোসিস প্রক্রিয়ায় বারবার বিভাজিত হয়ে অনেকগুলা কোষ তৈরি করে। আর এই কোষগুলাই হচ্ছে কি? স্পোর বা রেণু। এই কোষগুলা হচ্ছে স্পোর বা রেণু, ঠিক আছে। তাহলে আমরা যদি এভাবেও দেখি, ধরো এই আর একটা কোষ, এখানের ভিতরে তোমার কি তৈরি হচ্ছে? এগুলা হচ্ছে কতগুলা ভিতরের যে প্রোটোপ্লাস্ট ছিল সেটা মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে কিছু হ্যাপ্লয়েড রেণু তৈরি হচ্ছে। মনে রাখবে, ইলেকট্রিক্স সে নিজেও কিন্তু হ্যাপ্লয়েড। সো মাইটোসিস প্রক্রিয়া বিভাজনের ফলে তার ভিতরে যে কোষগুলা তৈরি হবে বা রেণুগুলা তৈরি হবে সেগুলা হ্যাপ্লয়েড হবে। তাহলে এগুলা হচ্ছে তার ভিতরে কি তৈরি হলো? এই কোষগুলার ভিতরে প্রোটোপ্লাস্টটা বিভাজিত হয়ে কতগুলা স্পোর বা রেণু তৈরি হলো। তাহলে দেখো তো, রেণুগুলা তোমার যেই কোষের ভিতরে জন্ম নিল, সেই কোষটাকে আমরা বলবো স্পোরাঞ্জিয়াম। সেটাকে কি বলবো? স্পোরাঞ্জিয়াম। এনজিয়ন শব্দের অর্থ হচ্ছে ধারক বা পাত্র। যেটু সে স্পোর ধারণ করতেছে এই কোষটা, সেজন্য আমরা এই কোষটাকে বলবো হচ্ছে স্পোরাঞ্জিয়াম, ঠিক আছে। আচ্ছা, এখন মনে রাখবে, একটা স্পোরাঞ্জিয়ামের ভিতরে তোমার প্রায় 1 থেকে 32টি স্পোর জন্ম হতে পারে। 1 থেকে 32টি স্পোর বা রেণু তৈরি হতে পারে, এটা আমরা একটু মনে রাখবো। এখন দেখো, এই যে স্পোরগুলা তৈরি হওয়ার পর এখান থেকে তোমার কি হবে? এখান থেকে এটা বেসিকল দ্বারা আবৃত থাকে। ভিতরে কি থাকে? বেসিকল দ্বারা, এরকম একটা পাতলা বেসিকল দ্বারা আবৃত থাকে, ঠিক আছে। এবং এরা তোমার ভিতর থেকে বেসিকলটা বিদীর্ণ হয়ে ফেটে গিয়ে তারপর এই স্পোরগুলো তোমার বাইরে বের হয়ে আসে, ঠিক আছে। এই স্পোরগুলো বাইরে বের হয়ে আসে। আচ্ছা, মনে রাখবে, এই স্পোরগুলোর মধ্যে আমরা দেখব হচ্ছে এই স্পোর, ধরো এটা একটা স্পোর,
এই স্পোরগুলোর মধ্যে আমরা দেখব হচ্ছে 4টা প্লাজেলা। এরকম কয়টা প্লাজেলা দেখব? 4টা প্লাজেলা দেখব। 4টা প্লাজেলা দেখব এই স্পোরগুলোর মধ্যে, এবং একটা আইএসপোর দেখব। আইএসপোর হচ্ছে কিছু রঞ্জক পদার্থ দ্বারা গঠিত একটা বিন্দু, যেটা এই স্পোরটাকে তোমার আলোর দিকে চলাচলে বা আলোর দিকে বা আলোর বিপরীতে চলাচলে এটা সাহায্য করে। এই আইএসপোরটা এটা মূলত কিছু রঞ্জক অণু দ্বারা তৈরি, যেরকম ক্লোরোফিল যেরকম রঞ্জক অণু, ওইরকম কিছু রঞ্জক অণু দ্বারা তৈরি হয়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই স্পোরটার ভিতরে যেহেতু তোমার প্লাজেলা আছে, তার মানে এই স্পোরটাকে আমরা বলবো জুস্পোর, কারণ সে চলাচল করতে পারে। ঠিক আছে, জুস্পোর। জু শব্দটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে তোমার প্রাণী। প্রাণী যেরকম চলাচল করতে পারে, এই স্পোরও চলাচল করতে পারে। চলাচল করার পিছনে কারণ কি? পিছনে কারণ হচ্ছে এই প্লাজেলাটা। ঠিক আছে, এই প্লাজেলা। তাহলে মনে রাখবে জুস্পোরের মধ্যে প্লাজেলার সংখ্যা আমরা দেখতে পাচ্ছি কয়টি? 4টি। প্লাজেলার সংখ্যা কয়টি? 4টি। এটা আমরা মনে রাখবো। আর একটা বিষয় মনে রাখবো, এই জুস্পোরটা, এই যে আমরা দেখতে পাচ্ছি জুস্পোর, এই জুস্পোর আসলে দেখতে হচ্ছে তোমার নাশপতি আকৃতির। জুস্পোর হচ্ছে কীরকম, কি আকৃতির? এগুলো একটু মনে রাখবো, নাশপতি আকৃতির। নাশপতি আকৃতির। ঠিক আছে, এবং জুস্পোরের মধ্যে আমরা কি লক্ষ্য করব? এই যে আইএসপোর লক্ষ্য করব। ঠিক আছে, আইএসপোর লক্ষ্য করব, যেটা হচ্ছে একটা পিগমেন্ট বা রঞ্জক পদার্থের একটা তোমার বিন্দু, যেটা তাকে তোমার সূর্য আলোর দিকে বা আলোর বিপরীতে মুভমেন্ট করার বা চলাচলের জন্য সাহায্য করে থাকে এই আইএসপোরটা। এটা আমরা একটু মনে রাখবো। আচ্ছা, সো আমরা যে জুস্পোরটা দেখতে পাইলাম, এটার মধ্যে 4টা প্লাজেলা আছে, এটা দেখতে নাশপতি আকৃতির, এবং এখানে একটা আইএসপোর আছে। এখন এই জুস্পোরটা কিছুদিন সন্তরণরত থাকবে, অর্থাৎ সাঁতার কাটতে থাকবে। তাহলে কয়দিন? প্রায় বলা হয়েছে তোমাদের বইয়ে 2 থেকে 6 দিন। ঠিক আছে, 2 থেকে 6 দিন এটা কি থাকবে? সাঁতার কাটতে থাকবে। ঠিক আছে, পানির মধ্যে সাঁতার কাটতে থাকবে। এরপর গিয়ে সেটা কোনো একটা বৃত্তির সাথে এরকম কি হবে, এটা গিয়ে এরপর এই জুস্পোরের যে প্লাজেলা আছে, প্লাজেলাগুলা গিয়ে কোনো একটা বৃত্তির সাথে এরকম যুক্ত হবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার জুস্পোর। এটা হচ্ছে একটা জুস্পোর। এর পরবর্তী আমরা কি দেখব? এর পরবর্তীতে দেখব হচ্ছে জুস্পোরটা আবারও তোমার কিছুদিন পর দেখা যাবে এর মধ্যে যে প্লাজেলাগুলো ছিল, প্লাজেলাগুলো হচ্ছে তোমার কি হয়ে যাবে? প্লাজেলাবিহীন হয়ে যাবে। তারপর প্লাজেলাবিহীন এই কোষটা একটা প্রাচীর দ্বারা আবৃত হবে এবং বারবার কোষ বিভাজন করতে থাকবে। তো বারবার যদি কোষ বিভাজন সে করতে থাকে, বারবার যদি কোষ বিভাজন সে করতে থাকে, তখন দেখা যাবে হচ্ছে এরকম ছোট একটা ইলেকট্রিক্সের মতো গঠন সে কি করবে? তৈরি করবে। নিচের দিকের এই কোষটা ধরো হোল্ড ফাস্ট, তারপর হচ্ছে এরপর উপরে কোষ, এরপরে কোষ থাকবে, এবং ভেতরে কিন্তু থাকবে হচ্ছে একটা গার্ডল শেপ বা রিং আকৃতির কি ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, এরপর এটা ধীরে ধীরে আরও বিভাজিত হয়ে একটা পূর্ণাঙ্গ তোমার কি তৈরি করবে? ইলেকট্রিক্স শৈবাল তৈরি করবে। তাহলে আমরা কি দেখলাম? আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে তোমার প্রথমে যে ইলেকট্রিক্সের যে কোষ আছে, কোষের ভিতরে যে প্রোটোপ্লাস্ট আছে, এটা বারবার মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে কিছু হ্যাপ্লয়েড স্পোর তৈরি করবে। যে কোষের ভিতরে স্পোর তৈরি হবে সেই কোষটাকে বলবো আমরা স্পোরাঞ্জিয়াম বা রেণুথলি, যেখানের ভিতরে 1 থেকে 32টা স্পোর তৈরি হতে পারে। এরপর হচ্ছে এই রেণুথলির ভিতরে একটা বেসিকল দ্বারা রেণুগুলা বা স্পোরগুলো আবৃত থাকে, যেগুলাকে আমরা প্লাজেলা বিশিষ্ট হওয়ার কারণে জুস্পোর বলতেছি। আচ্ছা, তো এই জুস্পোরগুলা বেসিকলটা যখন বিদীর্ণ হয়ে যাবে, ফেটে যাবে, তখন বাইরে বের হয়ে যাবে স্পোরগুলা। এখন জুস্পোর যখন বাইরে বের হবো, তখন আমরা দেখবো হচ্ছে এখানে 4টা আসলে প্লাজেলা থাকে জুস্পোরের মধ্যে, এবং এটা দেখতে অনেকটা নাশপতির আকৃতির। নাশপতি যেরকম হচ্ছে তোমার নিচের দিকটা একটু প্রশস্ত, উপরের দিকটা একটু তোমার সরু থাকে, এই শেপের জুস্পোরটা, সেজন্য তাকে আমরা বলবো নাশপতি আকৃতি। ঠিক আছে, এবং এখানে আইএসপোর থাকবে, এবং এই জুস্পোরটা প্লাজেলা থাকার কারণে সেটা সাঁতার কাটতে থাকবে পানিতে। 2 থেকে 6 দিন সাঁতার কাটার পর এটা কোনো একটা বৃত্তির সাথে প্লাজেলা দিয়ে আবদ্ধ হবে। আবদ্ধ হওয়ার পর এরপর এটা প্লাজেলা বিহীন হয়ে যাবে, কোষটা প্রাচীর দিয়ে আবৃত হবে, এবং আস্তে আস্তে মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হতে হতে নতুন নতুন কোষ তৈরি করবে। এক সময় এটা পূর্ণাঙ্গ একটা ইলেকট্রিক শৈবাল তৈরি করবে। সো আশা করছি আমরা এই ব্যাপারগুলো বুঝতে পারলাম। এখন আমরা দেখব হচ্ছে ইলেকট্রিক শৈবালে আসলে ওজন যে স্পোরের মাধ্যমে হয়, ইলেকট্রিক শৈবাল আসলে কত ধরনের স্পোর তৈরি হতে পারে সেই বিষয়টা আমরা একটু লক্ষ্য করি। এখন জুস্পোরগুলোর মধ্যে দেখো, বা স্পোরগুলোর মধ্যে কত ধরনের স্পোর থাকে। এখানে স্পোরের মধ্যে হচ্ছে তোমার 2 ধরনের স্পোর পাওয়া যায় ইলেকট্রিক্সে। একটা আমরা দেখলাম হচ্ছে জুস্পোর, যেটা হচ্ছে তোমার প্লাজেলা যুক্ত, এই যে চলাচল করতে পারে, এটা হচ্ছে জুস্পোর। এবং আরেকটা হচ্ছে তোমার প্লাজেলা বিহীন, যেটাকে বলবো আমরা অ্যাপ্লানোস্পোর। তাহলে প্লাজেলা বিহীনটা হচ্ছে অ্যাপ্লানোস্পোর। তাহলে এটা আমরা আগেও পড়ছি, অ্যাপ্লানোস্পোরও কিন্তু কি নেই, প্লাজেলা নেই, প্লাজেলা নেই।
আর প্লাজেলাবিহীন। এখন এই প্লাজেলাবিহীন অ্যাপ্লানোস্পোর কখন তৈরি হয়? সাধারণত তৈরি হয় হচ্ছে জুওস্পোর। এই অ্যাপ্লানোস্পোর তৈরি হয় হচ্ছে প্রতিকূল পরিবেশে। কখন তৈরি হয়? প্রতিকূল পরিবেশে। প্রতিকূল পরিবেশে যখন তোমার যে ইলেকট্রিক শৈবাল তৈরি হওয়ার জন্য পরিবেশ অনুকূল না, সেই সময় অ্যাপ্লানোস্পোর তৈরি হয়। কেন তৈরি হয় এটা আমরা দেখব। জুওস্পোরের মধ্যে মনে রাখিও দুই ধরনের জুওস্পোর দেখা যায়। জুওস্পোরের মধ্যে দুই ধরনের জুওস্পোর দেখা যায়। একটা হচ্ছে তোমার মেগা জুওস্পোর, মেঘা জুওস্পোর যেগুলো হচ্ছে আকৃতিতে বড় বা মেঘা, আর একটা হচ্ছে মাইক্রো জুওস্পোর। মাইক্রো জুওস্পোর হচ্ছে ছোট। মাইক্রো জুওস্পোর হচ্ছে কি ছোট। তাহলে জুওস্পোরের মধ্যে আমরা কতগুলো জুওস্পোর দেখব বড়, আর কতগুলো জুওস্পোর দেখব হচ্ছে ছোট। ঠিক আছে, আসলে যেগুলো হচ্ছে ছোট কোষ সেগুলো থেকে তৈরি হচ্ছে মেগা জুওস্পোর, আর বড়গুলা থেকে মাইক্রো জুওস্পোর তৈরি হয়। এটা আমরা একটা বিষয় লক্ষ্য করি, মেগা জুওস্পোর যেখানে তৈরি হবে, যে স্পোরেনজিমে তৈরি হবে, সেখানে মেগা জুওস্পোর তৈরি হতে পারে হচ্ছে 1 থেকে 4টি। তাহলে 1 থেকে 4টা স্পোর তৈরি হবে প্রতিটা স্পোরাঞ্জিয়ামের ভিতরে, পার স্পোরাঞ্জিয়াম। ঠিক আছে, তাহলে মেগা জুওস্পোরেনজিয়াম যখন তৈরি হবে তখন একটা জুওস্পোরেনজিয়ামের ভিতরে বা স্পোরাঞ্জিয়ামের ভিতরে 1 থেকে 4টা স্পোর তৈরি হবে, মেগা জুওস্পোর। আর মাইক্রো জুওস্পোর যখন তৈরি হবে তখন বলা হচ্ছে 8 থেকে 32টা স্পোর তৈরি হতে পারবে, মাইক্রোস্পোর তৈরি হতে পারবে ওই স্পোরাঞ্জিয়ামের ভিতরে। তাহলে দেখো তো বোঝাই যাচ্ছে আসলে মেগা জুওস্পোর যেগুলো আছে সেগুলো যদি বড়, সেক্ষেত্রে সেলটা ডিভিশন হয়ে মাত্র 4টা, ভিতরের দিকে মাত্র এখানের ভিতরে মাত্র 4টা স্পোর তৈরি হবে, 1 থেকে 4টা। আর মাইক্রো জুওস্পোরের ক্ষেত্রে সেলটার ডিভিশনের মাধ্যমে 8 থেকে 32টা স্পোর তৈরি করবে একটা স্পোরাঞ্জিয়ামের ভেতর থেকে। ঠিক আছে, সো এগুলো আমরা একটু মনে রাখবো। আরেকটা বিষয় এখানে লক্ষ্য করি, সেটা হচ্ছে অ্যাপ্লানোস্পোর। যেটা ধরো এটা হচ্ছে একটা অ্যাপ্লানোস্পোর যেটা হচ্ছে প্লাজেলাবিহীন, এটা প্রতিকূল পরিবেশে পুরু প্রাচীর দ্বারা, একটা পুরু প্রাচীর বা আবরণ দ্বারা আবদ্ধ হয় এবং প্রচুর খাদ্য সঞ্চয় করে। তখন আমরা এই ধরনের অ্যাপ্লানোস্পোরগুলোকে বলবো হিপনোস্পোর বা রেস্টিং স্পোর। তাহলে দেখো যদি এরকম অ্যাপ্লানোস্পোর খাদ্য সঞ্চয় করে পুরু প্রাচীর বেষ্টিত হয়, অর্থাৎ সেটা কেন খাদ্য সঞ্চয় করে পুরু প্রাচীর বেষ্টিত হচ্ছে? কারণ এই স্পোরটা এখন অঙ্কুরিত হবে না। ঠিক আছে, নতুন ইলেকট্রিক্স এখন তৈরি করবে না, সে রেস্টে যাবে, সে হিপনো শব্দের অর্থ হচ্ছে ঘুম, সেই ঘুমন্ত অবস্থায় থেকে যাবে বা সুপ্ত অবস্থায় থেকে যাবে, সে এখন অঙ্কুরিত হবে না, কারণ এখন পরিবেশ অনুকূল না, প্রতিকূল। অর্থাৎ এখন যদি সে অঙ্কুরিত হয়ে নতুন ইলেকট্রিক্স তৈরি করে, তাহলে সেই ইলেকট্রিক্সটা কিন্তু তোমার প্রতিকূল পরিবেশে মারা যেতে পারে। সেজন্য সেই অ্যাপ্লানোস্পোর কী করবে? খাদ্য সঞ্চয় করে পুরু প্রাচীর বেষ্টিত হবে। ঠিক আছে, বেষ্টিত হয়, তখন আমরা সেই অ্যাপ্লানোস্পোরটাকে বলবো, যখন খাদ্য সঞ্চয় করে পুরো প্রাচীর বেষ্টিত হয়, সেই অ্যাপ্লানোস্পোরটাকে আমরা বলতে পারি হচ্ছে হিপনোস্পোর। হিপনো মানে হচ্ছে ঘুমন্ত। ঠিক আছে, অর্থাৎ সে খাদ্য সঞ্চয় করে একদম সুপ্ত অবস্থায় আছে, ঘুমিয়ে আছে এরকম। ঠিক আছে, অথবা এটাকে রেস্টে আছে, রেস্টিং স্পোর। ঠিক আছে, রেস্টিং স্পোর। এখন এটা যখন আবার খেয়াল করো, যখন আবার তোমার এই অনুকূল পরিবেশ আসবে, তখন এই যে তোমার প্রাচীরটা, পুরো প্রাচীরটা গলে যাবে বা বিদীর্ণ হয়ে যাবে, তখন আরেকটা নতুন ইলেকট্রিক্স সে বিভাজনের মাধ্যমে সে কী করতে পারবে? নতুন ইলেকট্রিক্স একটা শৈবাল জন্ম দিতে পারবে। সো এই হচ্ছে আমাদের ইলেকট্রিক্সের ওজন নিয়ে কথা। এরপর আমরা যে বিষয়টা দেখব সেটা হলো ইলেকট্রিক্সের যৌনজনন নিয়ে। সো ইলেকট্রিক্সের যৌনজনন হচ্ছে কি? এখানে গ্যামেট সৃষ্টি হবে, গ্যামেটের মাধ্যমে এই যৌনজননটা সম্পন্ন হবে। অর্থাৎ পুন গ্যামেট ও স্ত্রী গ্যামেট, দুইটা ভিন্ন ধরনের গ্যামেট বা জননকোষ আমরা দেখবো, অর্থাৎ যেদেরকে আমরা শুক্রাণু ডিম্বাণুও বলতে পারি। সো আমরা যৌনজননের ক্ষেত্রে দেখবো হচ্ছে ইলেকট্রিক্স, একটা ইলেকট্রিক্স থেকে যদি তোমার পুন গ্যামেট তৈরি হয়, অন্য একটা ইলেকট্রিক্স থেকে তৈরি হবে স্ত্রী গ্যামেট। তাহলে একই দেহ থেকে তোমার কি তৈরি হচ্ছে না? পুন গ্যামেট এবং স্ত্রী গ্যামেট একই দেহ থেকে তৈরি হচ্ছে না। একটা থেকে যদি পুন গ্যামেট তৈরি হয়, অন্যটা থেকে তৈরি হবে স্ত্রী গ্যামেট। তাহলে সেজন্য আমরা ইলেকট্রিক্সের ব্যাপারে যে বিষয়টা বলবো, ইলেকট্রিক্স হচ্ছে তোমার হেটারোথেলিক শৈবাল। ইলেকট্রিক্স হচ্ছে কি? ইলেকট্রিক্স, এটা আমরা লিখে রাখি, ইলেকট্রিক্স হচ্ছে একটা হেটারোথেলিক শৈবাল। ঠিক আছে, এটা হেটারোথেলিক শৈবাল। কেন হেটারোথেলিক? কারণ গ্যামেট দুইটা ভিন্ন ভিন্ন দেহ থেকে উৎপন্ন হচ্ছে, হেটারোথেলিক শৈবাল। ঠিক আছে, এবং এখানে
যে দুইটা গ্যামেট তৈরি হবে দেখবো হচ্ছে এই গ্যামেটগুলো হচ্ছে আকার আকৃতিতে একই রকম, পুন গ্যামেট এবং স্ত্রী গ্যামেট দুইটা দেখতে একই রকম, হুবহু একই রকম, বাহ্যিক দৃষ্টিতে তুমি তাদেরকে আলাদা করতে পারবে না, তবে তারা জেনেটিক্যালি আইডেন্টিক্যাল। অর্থাৎ একটা যদি ধরো পুন গ্যামেট হয়, অন্যটা হবে এরকম, অন্যটা হবে তোমার স্ত্রী গ্যামেট, এভাবে তুমি চিন্তা করতে পারো, ঠিক আছে। তাহলে দেখতে বাহ্যিক দৃষ্টিতে পুন গ্যামেট এবং স্ত্রী গ্যামেট দুইটা একই রকম, ঠিক আছে, বোঝা যাবে না কোনটা স্ত্রী গ্যামেট কোনটা পুন গ্যামেট। এরকম যদি দুইটা গ্যামেট পুন গ্যামেট এবং স্ত্রী গ্যামেট যদি একই রকম হয় দেখতে, তখন আমরা তাদেরকে বলি হচ্ছে এই ধরনের যৌনজননকে বলি আইসোগেমি, ঠিক আছে। এই ধরনের যৌনজননকে কি বলি? আইসোগেমি বা আইসোগ্যামাস যৌনজনন দেখা যায়, ঠিক আছে। চলো আমরা ইলেকট্রিক্সের যৌনজননটা একটু বিস্তারিত কথা বলি এটা নিয়ে, ইলেকট্রিক্সের যৌনজনন নিয়ে। তাহলে আমরা এই দুইটা ব্যাপারে ইলেকট্রিক্সের ব্যাপারে জেনে নেব। এটা হচ্ছে হেটারোতেলিক, অর্থাৎ তাদের হেটারো মানে ভিন্ন, তেলিক মানে হচ্ছে দেহ, ঠিক আছে, শৈবালের দেহ। দুইটা ভিন্ন ভিন্ন দেহ থেকে তোমার জননকোষগুলো তৈরি হবে, স্ত্রী জননকোষ তৈরি হবে এক দেহ থেকে, পুন জননকোষ তৈরি হবে অন্য দেহ থেকে। আর আইসোগেমি কেন? কারণ জননকোষ দুইটা দেখতে হচ্ছে একই রকম হবে। চলো আমরা এখন বিস্তারিত হচ্ছে কথা বলি হচ্ছে তোমার ইলেকট্রিক্সের যৌনজনন নিয়ে, ঠিক আছে। এখন আমরা দেখব হচ্ছে ইলেকট্রিক্সের যৌনজননের ক্ষেত্রে ধরো যে কোনো একটা কোষের ভিতরে যে প্রোটোপ্লাস্ট আছে, এর ভিতরে যে প্রোটোপ্লাস্টগুলো মাইটোসিস প্রক্রিয়ায় কি হয়ে বিভাজিত হয়ে তোমার এখানে কিছু কোষ তৈরি করবে, এবং যেই কোষগুলা কাজ করবে অ্যাজ এ গ্যামেট হিসেবে। তো এখান থেকে ধরো আমরা যদি চিন্তা করি, এখান থেকে প্রোটোপ্লাস্টটা বিভাজিত হয়ে তোমার কিছু কোষ তৈরি করছে, এবং এই কোষগুলা তোমার এখান একটা বেসিকল দ্বারা আবৃত থাকে, আবৃত থাকে, এবং এই বেসিকলটা বিদীর্ণ হয়ে এখান থেকে এই কোষগুলা বা এই গ্যামেটগুলা বাইরে বের হয়ে আসে। তাহলে এটা একটা ধরো গ্যামেট, ঠিক আছে। তো এই গ্যামেটটা হচ্ছে হ্যাপ্লয়েড, এই গ্যামেটটা হচ্ছে কি? হ্যাপ্লয়েড। দেখো আমাদের ইলেকট্রিক শৈবালও কিন্তু হ্যাপ্লয়েড শৈবাল, ঠিক আছে, তার দেহটা হচ্ছে হ্যাপ্লয়েড। সুতরাং এখানে ভিতরে মাইটোসিসটা যেভাবে স্পোর সৃষ্টি হয়েছিল সেভাবে মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে কিছু গ্যামেট এখানে সৃষ্টি হবে এই কোষের ভিতরে, ঠিক আছে। তাহলে এই কোষের ভিতরে যেহেতু গ্যামেট সৃষ্টি হয়েছে, আমরা এই কোষটাকে বলতে পারি গ্যামেটেনজিয়াম, ঠিক আছে। গ্যামেট যেহেতু সৃষ্টি হয়েছে, গ্যামেটেনজিয়াম, ঠিক আছে। অর্থাৎ এনজিয়াম বা এনজিয়ন শব্দের অর্থ দ্বারা আমরা বুঝি হচ্ছে থলে বা পাত্র, যেহেতু এর ভিতরে গ্যামেট তৈরি হচ্ছে এই কোষটার ভিতরে, সেজন্য এই কোষটাকে বলবো আমরা গ্যামেটেনজিয়াম, ঠিক আছে। এটা আমরা একটু মনে রাখবো। এবং একটা গ্যামেটেনজিয়ামের ভিতরে 8 থেকে তোমার 64টা তোমার কি হতে পারে? গ্যামেট তৈরি হতে পারে, ঠিক আছে। এটা আমরা একটু মনে রাখতে পারি, ঠিক আছে। তাহলে এটা ধরো হচ্ছে আমাদের পুন গ্যামেট, এটাকে আমি ধরো প্লাস দিয়ে ডিনোট করলাম। ধরো একইভাবে ধরো আরেকটা শৈবালের দেহ থেকে যে প্রোটোপ্লাস্টটা ছিল ভিতরের, যে তোমার কোষের যে প্রোটোপ্লাস্ট ছিল, সেটা বারবার বিভাজিত হয়ে এখানে কিছু সেল তৈরি করছে, এবং এই কোষগুলা এখান থেকে তোমার কি হলো? বাইরে বের হয়ে একটা বেসিকল দ্বারা আবৃত ছিল, এবং বাইরে বের হয়ে পরবর্তীতে এই কোষগুলা তোমার পুন গ্যামেট হিসেবে বা স্ত্রী গ্যামেট হিসেবে ধরো ফাংশন করতেছে বা কাজ করতেছে। এখান থেকে ধরো এখন এই গ্যামেটটা বের হলো, এটা হচ্ছে কি? এটা হচ্ছে তোমার একটা কি গ্যামেট? এটা হচ্ছে তোমার একটা, এটা যদি ধরো পুন গ্যামেট ধরে নিই, এটাকে আমরা ধরবো হচ্ছে স্ত্রী গ্যামেট। তাহলে এটা হচ্ছে ধরো স্ত্রী গ্যামেট, এবং এই গ্যামেটটাও অবশ্যই কি হবে? হ্যাপ্লয়েড, ঠিক আছে। এই গ্যামেটটাও হ্যাপ্লয়েড। দেখো গ্যামেটগুলো বাহ্যিক দৃষ্টিতে কিন্তু দেখতে একই রকম, ঠিক আছে। দুইটা গ্যামেটই দেখতে একই রকম, তুমি তাদেরকে আলাদা করতে পারবে না বাহ্যিক দৃষ্টিতে। সো সেজন্য আমরা এই ধরনের যৌনজননকে বলি আইসোগেমি, ঠিক আছে। তবে আমরা ধরে নিতে পারি একটা যদি পুন গ্যামেট হয়, একটা হচ্ছে তোমার স্ত্রী গ্যামেট, প্লাস মাইনাস দিয়ে ধরে নেওয়া যায়। এরপর হচ্ছে খেয়াল করো, একটা গ্যামেটের ব্যাপারে আমরা কয়েকটা বিষয় জেনে নিই। গ্যামেটের মধ্যে আসলে 2টা প্লাজেলা থাকবে। আমরা জুয়েসপুরে দেখছিলাম 4টা প্লাজেলা, কিন্তু গ্যামেট হচ্ছে বাইপ্লাজেলেট, এটা আমরা মনে রাখবো। 2টা প্লাজেলা থাকবে, সেজন্য বাইপ্লাজেলেট বলে। এবং গ্যামেটের মধ্যে তোমার এটা নাশপতি আকৃতির, এটা মনে রাখবো। জুয়েসপুরও নাশপতি আকৃতির, গ্যামেটও হচ্ছে নাশপতি আকৃতির। এর মধ্যে আই স্পট থাকবে, একটা বিন্দু থাকবে যেটা হচ্ছে বিভিন্ন রঞ্জক অণু দ্বারা তৈরি, যেটাকে বলা হচ্ছে আই স্পট থাকবে, আয়ের স্পট থাকে। এবং আরেকটা বিষয় মনে রাখবো, এই গ্যামেটগুলো হচ্ছে জুয়েসপোর থেকে ছোট হবে, ঠিক আছে। এখন খেয়াল করো, এই গ্যামেটগুলা পরবর্তীতে এসে তোমার দেখা যাচ্ছে মিলিত হচ্ছে একসাথে, ঠিক আছে। এই যে একটা গ্যামেট
দুই দেহ থেকে উৎপন্ন হয়েছে, এই গ্যামেটগুলো এসে একে অপরের সাথে তোমার কি হবে, মিলিত হবে। যে মিলনকে আমরা বলতেছি নিষেক বা যৌন মিলন, যেটা হচ্ছে এখানে দেখবো হচ্ছে তোমার কি দুইটা হ্যাপ্লয়েড গ্যামেট একসাথে মিলিত হবে। এখন যখন গ্যামেট দুইটা মিলিত হবে তখন দেখবো হচ্ছে একটা কোষ তৈরি হবে যেটা হচ্ছে 4 প্লাজালা যুক্ত। দেখো এই দুইটা গ্যামেটের মধ্যে দুইটা প্লাজালা, এবং এই দুইটা প্লাজালা মিলে হচ্ছে এই যে জাইগোটটা তৈরি হলো, জাইগোটের মধ্যে আমরা দেখবো হচ্ছে 4 প্লাজালা। তাহলে এখানে আমরা ইলেকট্রিক্সের যে জাইগোটের মধ্যে কয়টা প্লাজালা দেখবো, 4টি প্লাজালা এখানে দেখা যাবে। ঠিক আছে, 4টি প্লাজালা এখানে দেখা যাবে। ঠিক আছে, এরপর গ্যামেটটা কি হবে, কিছুদিন এটা সন্তরণ থাকবে, অর্থাৎ সাঁতার কাটতে থাকবে। এরপর এই যে তোমরা গ্যামেটটা দেখতে পাচ্ছ, এই গ্যামেটটা কিন্তু কি বিহীন হয়ে যাবে, প্লাজালা বিহীন হয়ে যাবে। প্লাজালা বিহীন হয়ে এটা তোমার পুরো আবরণ দ্বারা আবৃত হয়ে যাবে, একটা বাইরে একটা পুরো আবরণ দ্বারা আবৃত হয়ে যাবে। তাহলে গ্যামেটটা কিছুদিন সন্তরণ অবস্থায় থাকবে, জাইগোটটা এটা হচ্ছে ডিপ্লয়েড অবস্থা, এই জাইগোটটা সন্তরণ বা সাঁতার কাটার অবস্থায় থাকবে। এরপর এটা প্লাজালা বিহীন হয়ে গিয়ে পুরু প্রাচীর দ্বারা আবৃত হয়ে যাবে, তখন সে প্রচুর পরিমাণে খাদ্য সঞ্চয় করবে এবং কিছুদিন রেস্টিং স্টেজে থাকবে, অর্থাৎ কিছুদিন এভাবে তোমার রেস্টিং বা রেস্টের মধ্যে থাকবে সে। এরপর কি হবে, এটা হচ্ছে তোমার কি পুরু প্রাচীর বেষ্টিত, পুরু প্রাচীর বেষ্টিত হয়ে থাকবে এই জাইগোটটা, ও কি অবস্থায় থাকবে, প্লাজালা বিহীন অবস্থা, প্লাজালা বিহীন থাকবে এখানে। ঠিক আছে, এর পরবর্তীতে দেখা যাবে এই কোষটা এখন হচ্ছে এটা ডিপ্লয়েড, আবার মাইটোসিস প্রক্রিয়ায় মিউসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে তোমার কিছু হ্যাপ্লয়েড কোষ এখানে তৈরি করবে। ঠিক আছে, এই কোষটা কি করবে, মিউসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে কিছু হ্যাপ্লয়েড কোষ এখানে কি করবে, তৈরি করবে, কিছু হ্যাপ্লয়েড কোষ তৈরি করবে। ঠিক আছে, কিছু হ্যাপ্লয়েড কোষ তৈরি করবে, এবং এই হ্যাপ্লয়েড কোষগুলা পরবর্তীতে পরিণত হবে হচ্ছে জুএসপুরে। ঠিক আছে, কিসে পরিণত হবে, জুএসপুর। দেখো এখানেও কিন্তু জুএসপুর চলে আসলো। ঠিক আছে, যৌনজননের মধ্যেও জুএসপুর আছে। দেখো যৌনজনন কীভাবে জুএসপুর তৈরি হচ্ছে, জাইগোটটার ভিতরে মিউসিস বিভাজনের মাধ্যমে আমরা এখানে দেখব হচ্ছে কিছু হ্যাপ্লয়েড জুএসপুর তৈরি হতে। হ্যাপ্লয়েড কিছু কি তৈরি হলো, এই যে 4 প্লাজালা বিশিষ্ট কিছু কি তৈরি হলো, জুএসপুর তৈরি হলো। ঠিক আছে, এগুলো হচ্ছে ধরো জুএসপুর। ঠিক আছে, এখানে জুএসপুরে কয়টা প্লাজালা দেখছিলাম, 4টা। এখন এই জুএসপুরটা আবার পরবর্তীতে কি হয়ে আবার আগের মতো অঙ্কুরিত হয়ে নতুন একটা কি তৈরি করবে, শৈবালের দেহ তৈরি করবে। দেখো জুএসপুরগুলো কি হয়ে অঙ্কুরিত হয়ে নতুন একটা কি তৈরি করবে, জুএসপুরগুলো অঙ্কুরিত হয়ে নতুন একটা শৈবালের দেহ তৈরি করবে। তাহলে আশা করি বুঝতে পারছো ব্যাপারটা। যদি আমরা আরেকবার বলি, প্রথমে শৈবাল হচ্ছে একটা হেটারোথেলিক শৈবাল, অর্থাৎ পুন গ্যামেট স্ত্রী গ্যামেট ভিন্ন ভিন্ন দেহে তৈরি হবে। এখান থেকে ধরো তৈরি হলো হচ্ছে এই যে এটা হচ্ছে তোমার তৈরি হলো স্ত্রী গ্যামেট, আর এখান থেকে তৈরি হলো ধরো পুন গ্যামেট। তাহলে এটা হচ্ছে তোমার স্ত্রী গ্যামেট, আর এটা হচ্ছে কি পুন গ্যামেট। স্ত্রী গ্যামেট পুন গ্যামেট এরপর কি হলো, একসাথে মিলিত হলো, মিলিত হয়ে তোমার কি তৈরি করলো, 4 প্লাজালা বিশিষ্ট একটা জাইগোট তৈরি করলো। এবং এই জাইগোটটা এরপর কিছুদিন তোমার সন্তরণ অবস্থায় থাকবে, সাঁতার কাটবে। এরপর প্লাজালা বিহীন, অর্থাৎ প্লাজালাগুলা এর থেকে তোমার চলে যাবে, যাওয়ার পর এটা একটা পুরু প্রাচীর বিস্তৃত হবে, এবং প্লাজালা বিহীন হয়ে একটা পুরু প্রাচীর বা আবরণ বিস্তৃত হয়ে সে খাদ্য সঞ্চয় করবে। এরপর খাদ্য সঞ্চয় করার পর কিছুদিন রেস্টিং স্টেজে থাকবে। ঠিক আছে, রেস্টিং স্টেজে থাকার পর সেটা আবার মিউসিস, এটা কিন্তু ডিপ্লয়েড সেল। ঠিক আছে, এটা কিন্তু ডিপ্লয়েড সেল, যেহেতু এদের মধ্যে নিষেক হয়েছে। এখন ডিপ্লয়েড সেলটা আবার কি হবে, মিউসিস প্রক্রিয়ায় কিছু হ্যাপ্লয়েড কি তৈরি করবে, জুএসপুর তৈরি করবে। মিউসিস প্রক্রিয়া বিবাহিত হয়ে কিছু হ্যাপ্লয়েড জুএসপুর তৈরি করবে, এবং এই জুএসপুরগুলা আবারও নতুন একটা কি ইলেকট্রিক্সের, এই জুএসপুরগুলা নতুন একটা আবার ইলেকট্রিক্স শৈবালে কি করতে পারবে, জন্ম দিতে পারবে। এই হচ্ছে আমাদের যৌনজনন। তো যৌনজননের মধ্যে আমরা দেখতেছি আমাদের ইলেকট্রিক্সগুলো হচ্ছে হ্যাপ্লয়েড, ইলেকট্রিক্স হচ্ছে হ্যাপ্লয়েড। তারপর হচ্ছে এখান থেকে যে গ্যামেট তৈরি হলো এটাও হ্যাপ্লয়েড। ঠিক আছে, তারপর হচ্ছে জাইগোট তৈরি হলো ডিপ্লয়েড। এখন দেখো যৌনজননের ক্ষেত্রে আমরা দেখতেছি হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশা আছে। ঠিক আছে, হ্যাপ্লয়েড দশা দেখতেছি, হ্যাপ্লয়েড দশা হচ্ছে গ্যামেট, আমাদের ইলেকট্রিক শৈবালটা হচ্ছে হ্যাপ্লয়েড, কিন্তু জাইগোটটা হচ্ছে ডিপ্লয়েড। এখন এই যে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড দশা কোনো প্রাণীর জীবনচক্রে যে অতিক্রম করাকে আমরা বলি যৌনক্রম। ঠিক আছে, যৌনক্রমের মধ্যে কি দেখবো, হ্যাপ্লয়েড এবং কি ডিপ্লয়েড দশা পর্যায়ক্রমে আবর্তিত হবে। ঠিক আছে, দেখো এটা ছিল হ্যাপ্লয়েড, এটা যখন জাইগোট হলো তখন ডিপ্লয়েড, জাইগোটটা আবার মিউসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড জুএসপুর তৈরি করছে, হ্যাপ্লয়েড জুএসপুর থেকে আবার হ্যাপ্লয়েড ইলেকট্রিক্স তৈরি হলো। তাহলে এখন খেয়াল করো তো, এখানে কিন্তু এই যৌনজননের মধ্যে আমরা ইলেকট্রিক্সের মধ্যে লক্ষ্য করতেছি হ্যাপ্লয়েড দশাটা হচ্ছে প্রধান দশা, তাই না? হ্যাপ্লয়েডটা হচ্ছে প্রধান দশা। কেন? দেখো আমাদের ইলেকট্রিক শৈবালটাও কিন্তু হ্যাপ্লয়েড, তাই না? ইলেকট্রিক শৈবালটা হ্যাপ্লয়েড, এবং এটা দীর্ঘ সময় ধরে থাকে।
ঠিক আছে। কিন্তু অল্প সময়ের জন্য তৈরি হচ্ছে জাস্ট জাইগোটটা তৈরি হওয়ার অল্প সময় কিন্তু বিভাজিত হয়ে সেটা ডিপ্লয়েড অবস্থাটা বিভাজিত হয়ে পরবর্তীতে আবার হ্যাপ্লয়েড জোয়েসপুর হয়ে যাচ্ছে। তাহলে সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা বা হচ্ছে কোনটা, সেটা হচ্ছে তোমার হ্যাপ্লয়েড দশাটা। সেজন্য আমরা এই যে ইলেকট্রিক্সের জনুক্রম সেটাকে আমরা হ্যাপ্লন্টিক জনুক্রম বলবো। ঠিক আছে, হ্যাপ্লন্টিক জনুক্রম, কারণ হচ্ছে এই জনুক্রমের মধ্যে কোন দশাটা প্রধান, হ্যাপ্লয়েড দশাটা প্রধান। ঠিক আছে, আর ডিপ্লয়েড দশাটা খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য কি হচ্ছে, তৈরি হচ্ছে, এটা আমরা মনে রাখবো। ঠিক আছে, তাইলে আমরা একটা বিষয় এখানে মনে রাখবো, সেটা হচ্ছে যৌন জননের ক্ষেত্রেও কিন্তু গ্যামেট তৈরি হলেও এখানে পরবর্তীতে আবার জাইগোট থেকে আবার জোয়েসপোর তৈরি হয়, জোয়েসপোর থেকে নতুন ইলেকট্রিক্স তৈরি হচ্ছে। এ হচ্ছে আমাদের ইলেকট্রিক্সের যৌন জনন নিয়ে কথা। তো আশা করছি ব্যাপারগুলো তোমরা বুঝতে পারছো, এবং একটু যদি তোমার পড়ে নাও তোমরা, ব্যাপারটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। ঠিক আছে।